আমাদের একটা কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় যেটা লিড করেছেন আমাদের নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন। তো আমাদের বেশ কিছু টিম গত 4-5 দিন ধরে বিভিন্ন জায়গায় কাজ করেছে। এখনও আমাদের দুটো টিম, একটা চিকিৎসা টিম আর একটা সাহায্যকারী টিম, তারা কাজ করছে। তো আমরা এই 4-5 দিনে কি দেখলাম, এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং এখানে আর কি করণীয় হতে পারে, পরিস্থিতি আমাদের মূল্যায়ন কি, সেটা নিয়েই আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে কথাগুলো আমরা আপনাদের সামনে বলবো। আমরা চাই যে এই ভয়াবহ বিপর্যয়ের আমরা যে অভূতপূর্ব উদ্যোগ, অভূতপূর্ব ঐক্য দেশবাসীর মধ্যে আমরা দেখেছি, এই অভূতপূর্ব ঐক্য এবং সহযোগিতার যে প্রাণপণ চেষ্টা, এই চেষ্টাটা কিভাবে আরও সফল হতে পারে, আরও কিভাবে কার্যকরভাবে আমরা এই কাজগুলো করতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ আমাদের যে টিমগুলো কাজ করেছে আমরা তাদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা শুনতে চাই। তো এখানে আমাদের কুমিল্লা অঞ্চলে কাজ করেছেন আমাদের যে টিম, সেই টিমে লিড করেছেন আমাদের দলের সহকারী সদস্য সচিব ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া এবং আমাদের ঢাকা মহানগরের অন্যতম নেতা শফিউল বাশার, ওনারা লিড করেছেন কুমিল্লা অঞ্চলটা। ফেনী, নোয়াখালী এই অঞ্চলটা লিড করেছেন আমাদের দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক। আমি নিজেও গিয়েছিলাম, যেহেতু আমার নিজের জেলা ফেনী, আমি সেখানে রান্না জেলায় আমাদের একটা টিম কাজ করেছে। আর আমাদের প্রফেসর আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে আমাদের চিকিৎসা টিম, উনি সব জায়গাতেই মুভিং, উনি কাজ করছেন। এবং এরপরে আমাদের আরেকটা পরবর্তী টিম আমরা মুভ করব, সেগুলো নিয়ে আমরা আমাদের জনাব কর্নেল হেলাল উদ্দিন উনি বলবেন। তো এখন আমি প্রথমে অভিজ্ঞতা শেয়ার করার জন্য কুমিল্লায় যে টিম কাজ করেছে ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া এবং শফিউল বাশার, ওনাদের অভিজ্ঞতাটা আমি একটু শোনার চেষ্টা করব। মাইকটা এগুলো নাড়ানো যাবে না সবটা, কেমন? শুধু এটা দিয়ে যতটুকু শোনানো যায় আর কি। আচ্ছা জুবায়ের, একটু এদিকে চলে আসো, পেছনে চলে আসো। না ওই নাকি ও দাঁড়াই বলবে, দাঁড়াই বলবো, ও দাঁড়াই থাক 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 থাক, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। ভাই এমনিতেই বললে ভূমি পাইবে পাবে জুবায়ের, বলো, জোরে বলবো। আসসালামু আলাইকুম। আমি দুইটা উপজেলায় গিয়েছি, কুমিল্লা জেলার। একটা হচ্ছে চৈত্যগ্রাম উপজেলা, আরেকটা হচ্ছে বুড়িচং এবং বামনপাড়া উপজেলা। আমি প্রথমত বলবো যে প্রথম গিয়েছি সেটা হচ্ছে থেকে আমরা ক্যান্টনমেন্ট থেকে রামপুরা পোস্ট অফিস থেকে আমরা একটা গোবিন্দপুর একটা জায়গা আছে, যেটা হচ্ছে গোমতীর বাঁধের মাঝামাঝি অবস্থানে। এক পাশে হচ্ছে গোমতী নদী আর এক পাশে হচ্ছে যে জমি বুড়িচং যাওয়ার পথে, সেটা হচ্ছে জয়যাত্রাপুর একটা গ্রাম। জয়যাত্রাপুর থেকে আমরা বুড়িচং সদরে যাওয়ার জন্য যে রাস্তাটা যেটা তলিয়ে গিয়েছে, সেটার নাম হচ্ছে আরাক আনন্দপুর। আনন্দপুর যখন গিয়েছি তখন অসংখ্য ত্রাণবাহী ট্রাক, ছোট ছোট ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে পরে আমরা তখন দুইটা বোট সংগ্রহ করি অনেক কষ্ট করে। দুইটা বোট থেকে আমরা কিছু চিকিৎসক এবং ত্রাণ সামগ্রী নিয়ে একটা গ্রামে যখন যাই, সেখানে গিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে প্রায় 3-4 ঘন্টা লেগে যায়, কিন্তু প্রত্যেকটা জায়গায় পৌঁছানো খুব দুঃসাধ্য হয়েছে। একটা কারণ, সেটা হচ্ছে এখানে আমাদের ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যে বোট দরকার, সেই বোটের অপর্যাপ্ত ছিল। আর এখানে কখনোই কোনো মানুষের সেই নৌকা ব্যবহার করার মতো আগে কোনো সিচুয়েশন ছিল না, যেহেতু আপনারা জানেন যে আমাদের এই দুর্নীতির পানির সমস্যাটা হয়েছে। আমি যখন এখান দিয়ে যাই, রাস্তা
দুই পাশ ধরেই অনেক ত্রাণ সামগ্রী ছিল, কিন্তু পৌঁছানো সম্ভব না হওয়ার কারণে অনেকেই সেখানে 3-4 ফুট রাস্তার মধ্যে 3-4 ফুট পানি জমে গেছে। অনেকে আশেপাশের লোকগুলাকে বারবার দিয়ে দিয়ে চলে আসছে, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তারপরে আমি একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, আমি যখন এখানে অনেক পানি দিয়ে আমার কোমর পানি প্যান্ট ভিজে গেছে, ওইখানে যখন ত্রাণ সামগ্রী নিয়ে যাই একটা স্কুল, সেই স্কুলটার নাম হচ্ছে বুড়িচং সদর উপজেলায় বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে যাই। এই পাইলট উচ্চ বিদ্যালয় একটা আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রে প্রথম নিচতলাটা পানি ছুঁই ছুঁই হয়ে গেছে, আর যে মাঠটা ছিল মাঠটায় অনেকে সাঁতরায় আসতে হতো। আর যেহেতু রাস্তা গেছে, কিছু কিছু ভাঙা আছে, অনেকেই সেই রাস্তাটা চিনত না জানার কারণে আমি 10 বছরের একটা বাচ্চাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি। যে অনেকে পায়ে খুঁজে তারপরে জাল দিয়ে, এখানে দেখলাম যে মাছ যেহেতু অনেক ছুটে গেছে, কেউ কেউ জাল দিয়ে মাছ ধরতে ছিল, জাল দিয়ে তাকে লোকটাকে উদ্ধার। তো এখানে আমি যে স্কুলে যে অবস্থাটা দেখেছি, সেখানেও দুইটা জিনিস অবস্থাপনা দেখেছি। একটা হচ্ছে যারা টয়লেট গুলো ছিল, আপনারা জানেন যে সবচেয়ে মানুষের সমস্যা হচ্ছে টয়লেট। এই টয়লেট গুলো তুলে দেওয়ার কারণে উপরে তারা মানে যে পয় নিষ্কাশনটা করতো, সেটা যেহেতু অনেক মহিলা, ইয়াং বা মেয়েরা, অনেক পুরুষরা যে টয়লেট করা হতো, সেটা অনেক অব্যবস্থাপনা ছিল। এটা অবশ্যই প্রশাসনের বা লোকদেরকে আমরা সেখানে দেখতে পাইনি। আর যে দুর্ঘটনা হয়েছে, সেটা যদি ওই এলাকার আঞ্চলিক কোনো লোকেরা যদি তারা একটা বিপদ সংকেত চিহ্ন দেওয়া থাকতো, তাহলে হয়তো এই দুর্ঘটনা থেকে এড়ানো যেতে পারত। এই জায়গাটায় আমি দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে যে সরকারি যে কর্মকর্তাদের যে একটা টিম থাকা এবং স্থানীয় লোকদের যে একটা ভলেন্টিয়ার থাকা, আমরা যারা যাচ্ছি ছোট ছোট টিম নিয়ে, এগুলো না যেয়ে যদি বড় বড় টিম এবং সরকারি তহবিলগুলোতে যদি দিয়ে তারা যদি নিজেরা স্বেচ্ছায় তাদের সাথে ভলেন্টিয়ার হিসেবে থাকে, তাহলে আমাদের এই দুর্গম এরিয়ায় খাবারগুলো, খাদ্য সামগ্রীগুলো পৌঁছা সম্ভব। এখানে আরেকটা জিনিস পাচ্ছি, প্রত্যেকেই শুকনা খাবার নিয়ে যায়। ওনারা শুকনা খাবার খেতে খেতে অভ্যস্ত না, অনেকে বলে যে ভাই আমাদেরকে একটু খাবার দেওয়া দরকার। আর আরেকটা জিনিস দেখেছি যে এখানে পানি হওয়ার কারণে প্রত্যেকের পায়ে ঘা হয়ে গেছে। ঘা হয়ে যাওয়ার কারণে ঘায়ের যে ইয়েটা, এগুলো চিকিৎসা সেবাটা ঠিক মতো পাচ্ছে না। দ্বিতীয় আমি উপজেলাটা বলবো, আমি যখন পরের দিন আমরা যাই আমাদের মেডিকেল টিম সহ যে 14 গ্রাম উপজেলায় যাওয়ার পথে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে মিয়ার বাজার থেকে ঠিক 14 গ্রাম ফেনী পর্যন্ত রাস্তার দুই পাশে জেল। আমরা যেহেতু মেডিকেল টিম নিয়ে গিয়েছি, সেখানে আমাদেরকে একটু স্থানীয় যারা স্টুডেন্ট ছিল বা যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করেছে, আমাদেরকে সেখানে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। আমরা 14 গ্রাম থেকে কনিকাপথ ইউনিয়নের দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা যাই। এইখানে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে ওইখানে স্থানীয় লোকজনরা চাচ্ছে যে বিতরণ করে দেয় এবং ওইখানে চিকিৎসা সেবাটা দেয়। কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে জানতে পেরেছি যে এইখানে যে গ্রামটা তলিয়ে গিয়েছে, এইখানে মানুষ যাওয়ার মতো কোনো অবস্থা নেই। আমি আসলে সেটাকে লাইভ করেছি, আপনারা তো দেখতে পারবেন। আমরা সেখানে কোনো বোট পাই না, সেখানে কোনো বোট পাইনি। আমরা নৌকা পেয়েছি, স্টিলের নৌকা, তারা তাৎক্ষণিকভাবে এখানে বানাইছে, কিভাবে বসে সেটা জানি না। এই নৌকাতে মাত্র 2 জন উঠা যায়, 2-3 জনের বেশি উঠা যায় না, এখানে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যেহেতু ডাক্তার নিয়ে গেছি, তাদেরকে নিয়ে আমরা সেখানে সাঁতরিয়ে আমরা ওই প্রাইমারি স্কুলে যাই, অনেক দূর, প্রায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। সেদিন বৃষ্টিও ছিল। আমরা সেখানে খাদ্য সামগ্রী নিয়ে সেই প্রাইমারি স্কুলে যাই। প্রাইমারি স্কুলে যাওয়ার পরে যেই পরিমাণ আমরা ডাক্তারদের চিকিৎসাটা দিয়েছি, তারা খুবই আনন্দিত, খুশি হয়েছে যে আমাদের ডাক্তারদের চিকিৎসা প্লাস ওষুধ আমরা সরবরাহ করতে পেরেছি। সেখানেও ঠিক অনুরূপ একটা জিনিস দেখেছি, সেখানে পয় নিষ্কাশন। কারণ এখানে কেউ রান্না বান্না কেউ কিছু করতে পারছে না, প্রত্যেকের বাড়িঘর তলিয়ে গিয়েছে। আর একসাথে অনেকে বসবাস করার কারণে একই জায়গায় সেখানে আরো বিভিন্ন ধরনের রোগ তৈরি হচ্ছে। এই জায়গা থেকে সাথে সাথে দেখতেছি আমাদের 5-6টা টিম শুধু খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, সেটাও শুকনো খাবার নিয়ে যাচ্ছে। কিন্তু ওরা একই কথা বলছে যে শুকনো খাবার না দিয়ে আমাদেরকে ভারী খাবার দেওয়া হয় আর আমাদের চিকিৎসা সেবাটা দেওয়া হয়, তাহলে সুবিধা হয়। আর সমন্বয়ক টিম যদি থাকে, আমরা ওইখানেও সমন্বয়ে কোনো সরকারের পক্ষ থেকে কোনো সমন্বয়ক টিম পাইনি, এবং ওই আঞ্চলিক লোকেরা আমাদেরকে বিচ্ছিন্নভাবে সহযোগিতা করেছে, কিছু অসহযোগিতা ছিল। আর যারা যাচ্ছেন তারাও যদি ওইখানে নির্দিষ্ট আকারে সরকারিভাবে যদি একটা সমন্বয় করে এখানে থাকা যায়, তাহলে আমার মনে হয় এই কাজটা সুষ্ঠুভাবে বন্টন হবে।
আর সকলকে এতটুকু বলবো যে আমরা চিকিৎসা সেবাটা সবচেয়ে বেশি প্রয়োজন, আর পয় নিষ্কাশন যে আমরা যে সমস্যাগুলো বন্যা পরবর্তী যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলোর জন্য সরকার এবং স্থানীয় লোকেরা যেন সহযোগিতা করে, এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মিস্টার জুবাইর সংক্ষেপে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনার মাত্রা কামনা করছি যারা গত আন্দোলনে শাহাদাত বরণ করেছেন এবং যারা এই অতিমারী বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাত্রা কামনা করছি। আমার কয়েকটি জায়গায় কাজ করা শুরু হয়েছে। কুমিল্লা অঞ্চলে কাজ করেছি, বাংলাদেশ আইন সমিতিতে সংস্থার যে দায়িত্ব আছে ওখানে সদস্য সচিব হিসেবে কাজ করছি। আমাদের পার্টি থেকে যে ত্রাণ তৎপরতা চলছে সেটার কাজও করেছি। তো ওভারঅল যে বিষয়গুলো আমি মনিটরিংয়ে বেশি ছিলাম, ফিল্ডে গিয়েছি কিন্তু একদম বাড়িতে গিয়ে ত্রাণ দেওয়ার কাজটা আমি এক্সিকিউট করেছি কিন্তু নিজে গিয়ে দেওয়ার অভিজ্ঞতাটা হয়নি, দেখেছি। তো প্রথম দিকে যেটা সমস্যা হয়েছে, যে জায়গাটা ভাঙন হয়েছে ওখানে স্রোত এত বেশি ছিল যে ওই দিক দিয়ে কোনো নৌযান নামতে পারতেছিল, অন্য সাইড থেকে নামতে পারতেছিল। তো যারা বড় নৌকা বা ট্রলার দিয়ে ওখানে গিয়েছে তারা কিন্তু নৌকাটাকে প্লেস করতে পারে না, কারণ এই ধরনের একটা প্রবল স্রোতের মধ্যে নৌকা কিভাবে নেভিগেট করতে হয় এই ধরনের এক্সপিরিয়েন্স অনেকেরই ছিল না। সেনাবাহিনী সহযোগিতা করেছে, আমরা অনেককে পেরেছি যে নৌকা নিয়ে ত্রাণ বোঝাই করে গিয়েছে কিন্তু এই ত্রাণ নিয়ে আবার ফেরত আসতে দেখেছি এবং তাদের এক্সপিরিয়েন্স হলো তারা এই সাহস করেনি এবং তারা আটকে পড়েছে, এটা একটা সমস্যা হয়েছে। আর যারা গিয়েছে ত্রাণ নিয়ে গিয়েছে নৌকা নেই, আবার যে নৌকাগুলো আছে এগুলো স্রোতের মধ্যে ইঞ্জিন চালিত নৌকা খুবই কম ছিল, তো এটা হঠাৎ করে এটা স্বাভাবিক। তারপর পরবর্তীতে অনেক নৌকাকে ইঞ্জিন চোরা দিয়ে তারপরে ইঞ্জিন বাহী নৌকা চলেছে। এখন যেটা সংকট সেটা হলো যে ওই জায়গাগুলোতে যে নৌকাগুলো এতদিন চলতো, একটু বড় নৌকা যেটা দিয়ে টান নিয়ে যাওয়া যায়, ওই নৌকাগুলো এখন আবার চলছে না। যেদিক দিয়ে যেমন পরিচম যেখানে ভাঙন হয়েছে ওখানে এখন নৌকা লেগে যাচ্ছে, রাস্তায় লেগে যাচ্ছে, কারণ পানি কমে গেছে। আবার যে জায়গায় পানি আগে ছিল ওখানে তো ত্রাণ পেয়েছে, পরবর্তীতে এই পানিটা নিচু এলাকায় যেখানে গিয়ে জমা হয়েছে, এখন পার্মানেন্ট ফ্লাডের দিকে যে এলাকাগুলো যাচ্ছে ব্রাহ্মণপাড়া আরো গভীরে, ওই জায়গাগুলোতে যেটা হচ্ছে ওই জায়গাতে প্রচার না হওয়ার কারণে ত্রাণ যায় না এবং অনেক জায়গায় 3 দিন পরেও ত্রাণ গিয়েছে। কোথাও কোথাও আমি খবর পেয়েছি এখনো যায় নাই, যেমন লক্ষ্মীপুরে কোনো কোনো এলাকায় যায় নাই, ফেনীর কোনো কোনো এলাকায় এখনো যায় নাই, নোয়াখালীর কিছু কিছু এলাকায় এখনো যায় নাই। তো এই ধরনের অনেক অভিযোগ আছে। তো আমি জেলা প্রশাসনের সাথে মিটিং করেছি, করে বলেছি যে এই জায়গাগুলো যাতে রিডাইরেক্ট করা হয়, সবাই এক জায়গায় ত্রাণ নিয়ে গিয়েছে, এগুলো যাতে জেলা প্রশাসনের উদ্যোগে রিডাইরেক্ট করে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, এই ধরনের উদ্যোগ জেলা প্রশাসন করে নিয়েছে। তো এখানে চিকিৎসকের অভাব আছে, চিকিৎসা পাচ্ছে না, গবাদি পশু এবং মানুষ দুই শ্রেণীর পায়ে সমস্যা হচ্ছে, যেটা সুন্দর দাসরা বলেছে। তো এখন যেটা করতে হবে সেটা হলো প্রচুর ঘর বাড়ি ভেঙে গেছে, খুব মজবুত না। এখন আমাদের যেটা উদ্যোগ নিতে হবে জাতিকে রাষ্ট্রীয়ভাবে এবং আমরা যারা সামাজিক কাজ করতে চাই, রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তাদের পক্ষে এগিয়ে আসতে হবে দুইটা কাজে। এখন যে জায়গাগুলোতে পানিবন্দী হয়ে আছে ওখানে কন্টিনিউয়াস সাপোর্ট দেওয়া, ত্রাণ দেওয়া, বিশেষ করে নলকূপ স্থাপন করা, টিউবওয়েল, ওখানে টিউবওয়েল নেই, একটা টিউবওয়েলও নেই।
বিশাল ব্যয়ের ব্যাপার। সেখানে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা, এই কাজ মনোযোগ ধরে রাখেন এবং সেদিকে দৃষ্টিপাত করেন। আমরা যেটা হয় যে যখন সমস্যা হয় তখন আমরা থাকি, পরবর্তীতে সেই সাপোর্টগুলো আমরা দিতে পারি না, আমরা মনেই থাকে না। আমরা বলবো যে আপনারা এখন থেকে একটা প্ল্যান করেন, যারা সহযোগিতা করতে চান, যে রিহ্যাবিলিটেশন এবং ঘরবাড়ি তৈরি, আবাসন সংকট দূর করা এবং যারা ক্ষতিগ্রস্ত আছে, যারা অসুস্থ হবেন, গবাদি পশুর খাবারের সংকট আছে, ম্যানেজ করার জন্য কিছু উদ্যোগ আমাদের সবাই মিলে নেওয়া দরকার। এই জন্য সবাইকে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। কিছু কমন কথা এসে গেছে যেটা আমাদের অবজারভেশনে পরবর্তীতে না আসলেও চলবে। আমরা স্পেসিফিক ওই এলাকার কোনো থাকলে ভালো হয়। এখন আমি যাচ্ছি লক্ষ্মীপুর অঞ্চলে আমাদের যে টিম কাজ করেছেন সেটা লিড করেছেন শাহাদাতুল্লাহ টুটুল, আমাদের যুব পার্টির আহ্বায়ক। শাহাদাতুল্লাহ টুটুলকে সংক্ষেপে ওনার অবজারভেশন তুলে ধরার জন্য অনুরোধ করছি। আস্তে 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 টুটুলের পেছনে চলে আসেন, তো এখানে দাঁড়ান, এখানে চলে আসেন। দাঁড়া, এখানে বল। গত প্রায় আমাদের কাছে যতটুকু তথ্য আছে, প্রায় 100 বছরের ইতিহাসে আমাদের অঞ্চলের সবচাইতে ভয়াবহ বন্যা ছিল এবারে বন্যা। গ্রামের সবচাইতে বয়স্ক যে ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছেন যে তিনি এরকম কোনো বন্যার কথা শুনেন। আপনারা জানেন যে লক্ষ্মীপুর অঞ্চল স্বাভাবিকভাবেই উপকূলীয় জেলা হওয়ার কারণে জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি এগুলো সেখানকার নিত্যদিনের ঘটনা। মানুষ এরকম প্রাকৃতিক দুর্যোগের সাথে বসবাস করেই জীবন ধারণ করে থাকে। কিন্তু এবারের বন্যাটি ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ সাধারণ বৃষ্টিতে যে বাংলা বাজার রয়েছে একটা পরিচিত জায়গা, পুরো রাস্তা চন্দ্রগঞ্জ পর্যন্ত পুরো রাস্তাই হচ্ছে হাইওয়ে, পুরোটাই হচ্ছে পানির নিচে। যোগাযোগের জন্য যে ট্রাকগুলো আটকে আছে, শুধুমাত্র লক্ষ্মীপুর শহরের রাস্তাটি পানির উপরে এখন আছে এবং রায়পুরের কিছু অংশ পানির উপরে আছে। লক্ষ্মীপুরের 5টি জেলার 158টি ইউনিয়ন, এই 158টি ইউনিয়নের সবগুলোই কম বেশি বন্যায় প্লাবিত হয়েছে এবং এই পানিটি ঢোকা শুরু করেছে 23শে আগস্ট। আমরা খুব অবাক হচ্ছি, আমরা পত্রপত্রিকায় প্রায় সবাই বলছেন যে ভারত যে পানি ছেড়ে দিয়েছে তারা আমাদেরকে আগাম নোটিশ করেনি, কিন্তু দুর্ভাগ্যজনক যে এই আগাম নোটিশের ব্যর্থতায় গোটা ফেনী প্লাবিত হলেও ফেনীর পরে এই পানিগুলো কোথায় যাবে? নিঃসন্দেহে পানিগুলো কুমিল্লা, নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে বঙ্গোপসাগরে যাবে। 23 তারিখে লক্ষ্মীপুরে পানি ঢোকা শুরু হয়েছে, কিন্তু লক্ষ্মীপুরের সাধারণ মানুষকে প্রশাসনের পক্ষ থেকে তেমন সতর্ক করা হয়নি। এটি আমি মনে করি একটা সবচেয়ে বড় ব্যর্থতা। এ ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। আর সাধারণ মানুষের যে অবস্থা এখন রয়েছে, পানি কমতে শুরু করেছে, কিন্তু রান্নাঘর, টয়লেট এগুলো তলিয়ে গেছে। বাসা বাড়িতে কেউ কেউ উঠেছেন, কেউ কেউ এখনো উঠছেন না, উঠতে পারেননি। আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আছে। প্রায় 7 লক্ষ, প্রশাসন থেকে বলা হচ্ছে 7 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় বন্দী আছে, কিন্তু বেসরকারি তথ্য মতে প্রায় 10 লাখ মানুষ এখনো লক্ষ্মীপুরে পানিবন্দী হয়ে আছে। দিন প্রায় 7-8 দিন পার হয়ে গেছে, আর 7-8 দিন পার হওয়ার কারণে এখন নানান ধরনের রোগ ব্যাধি তৈরি হয়েছে। আমি কয়েকটি
আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি এবং কিছু এলাকায় গিয়েছি, বাসাবাড়িতে তাদের যাওয়ার চেষ্টা করছি। একেবারেই রিমোট এরিয়া, মানে শুধু জেলা শহর নয়, থানা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে মানুষের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে। তাদের সাথে কথা বলেছি। আমরা প্রায় 250 লোককে সেখানে ত্রাণ সহযোগিতা দিয়েছি। তো তাদের চিন্তাটি মানে ত্রাণের কারণে এলাকার যুব সমাজরা যথেষ্ট সুশৃঙ্খলভাবে কাজ করছেন। ঢাকা থেকে আপনারা জানেন যে লক্ষ্মীপুরের একটা বড় অংশ ঢাকায় বসবাস করে এবং ঢাকার বাইরেও মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা বসবাস করেন। এই প্রবাসীদের পাঠানো অর্থ এবং ঢাকায় যারা থাকেন তাদের পাঠানো সহযোগিতা মানুষরা কিছু ত্রাণ সহযোগিতা পেয়েছে। অনেককে জিজ্ঞেস করেছি, তারা ত্রাণ সহযোগিতা পেয়েছে, কিন্তু সবার চিন্তাই হচ্ছে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, গরু, মাছ, এরপরে হচ্ছে হাঁস মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে তাদেরকে একটু পুনর্বাসন করা উচিত। এখন যে সংকটটা সবচেয়ে বেশি সেটি হচ্ছে খাবার পানি। আমাদের ওখানে হচ্ছে আর্সেনিকের প্রভাবটা খুব বেশি। আর্সেনিক মুক্ত যে নলকূপগুলো রয়েছে সেগুলো পানিতে তলিয়ে গেছে। এখন টিউবওয়েল আমি নিজেই পরীক্ষা করে দেখেছি, টিউবওয়েল চাপ দিলেই খুব মানে বন্যার পানি টিউবওয়েল থেকে বের হয়। এই জন্য পানির ব্যবস্থা করা উচিত। পানি যেগুলো আমরা দিচ্ছি ত্রাণ হিসেবে যে পানিগুলো যাচ্ছে সেগুলো খাবার পানি খুবই অপ্রতুল, কারণ মানুষের পানির প্রয়োজনটা খুব বেশি। এই জন্য পানির সরবরাহ দরকার বিশেষভাবে। আর সার্বিকভাবে এখন লক্ষ্মীপুরের সমন্বয়ের কিছু অভাব রয়েছে। সেনাবাহিনী ভূমিকা রাখছে এবং ইউনিয়নের নেতৃত্বে একটা সেন্টার করা হয়েছে। ঢাকা থেকে যে ত্রাণগুলো যাচ্ছে সেই সেন্টারে প্রথমে যাচ্ছে, সেখান থেকে ইউনিয়নগুলোতে ত্রাণ বিতরণ করে দেওয়া হচ্ছে। তো সার্বিকভাবে এই ছিল লক্ষ্মীপুরে আমাদের ত্রাণ তৎপরতার ক্ষুদ্র প্রতিবেদন। আমরা প্রশাসনের কাছে দাবি করতে চাই, এলাকায় যারা স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করছে, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তাদেরকে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রশাসন আর স্বেচ্ছাসেবী দুটো আলাদাভাবে কাজ করছে। সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে আশা করি এই দুর্যোগ থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জি, আমাদের ফেনী এবং নোয়াখালী অঞ্চলে যে টিম ফেনী অঞ্চলে গিয়েছিলেন আমাদের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের নেতৃত্বে, এখন ওনার অভিজ্ঞতা আমরা শুনি। ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যমের কর্মীদেরকে। আসলে আপনারাই হচ্ছে সত্যের প্রতিচ্ছবি। আপনাদের সত্য প্রকাশের মাধ্যমে মানুষের সামনে প্রকৃত সত্যটাকে। আমার সুযোগ হয়েছিল গত 3-4 দিন আগে আর একটি টিম নিয়ে সোনাগাড়িতে যাওয়ার সময় আমি যেটা দেখলাম, কুমিল্লার পর থেকে হাতের বাম দিকে চিটাগাং পর্যন্ত পুরো ট্রাক, বাস আর লরিতে একদম পরিপূর্ণ। একটি গাড়িও সামনে এগোনোর কোনো ব্যবস্থা নেই। আমি জানি না আর কতদিন লাগবে আর কিভাবে এই তীব্র যানজট সরানো যায়। আমি প্রথমেই আপনার সরকারের প্রতি আহ্বান করবো, এই যানজট নিরসনে এখন থেকেই ভূমিকা নেওয়া দরকার। দ্বিতীয়ত, আমি যখন সোনাগাড়িতে গেলাম, যাওয়ার পর আমি প্রথমে যে কয়েকটা জিনিস দেখলাম সেটি হচ্ছে, প্রথমে সত্যিকার অর্থে গবাদি পশুর যে খামার ছিল, গরুর খামারগুলো ছিল, অনেকগুলো খামারের কাছাকাছি দেখলাম খামারগুলো তো একটি পশুও নাই। আমরা অনেকের কাছে শুনলাম, অনেকেই নিজেরা যখন বাড়ি থেকে মানে তীব্র স্রোতের মধ্যে নিজে বাঁচার জন্য চলে আসে, অনেকে গরুর মুখটা ধরে দড়িটা নিয়ে অনেক দূর এসেছিল, কিন্তু তীব্র স্রোতের কারণে একসময় আর গরুর বাঁধটা রাখতে পারে নাই, তার প্রিয় প্রাণপের গরুটাকে তাকে ছেড়ে দিতে হয়েছে। আমি নিজে দেখেছি প্রচুর পরিমাণে যাদের মুরগির খামার ছিল, কোনো কোনো খামারে 2000, 3000, 5000 পর্যন্ত মুরগির খামার ছিল, একটি মুরগিও বেঁচে থাকতে পারে নাই। বানের স্রোতে সমস্ত মুরগিগুলো মরে গেছে। আমি জানি না এই অপরণীয় ক্ষতি ওই ভাইরা কিভাবে পোষাবেন। আরো বেশি দেখেছি যতগুলো মাছের খামার ছিল, প্রত্যেকটা মাছের খামার তীব্র স্রোতে, তীব্র জলের ভিতর বানের বন্যায় ভেসে গেছে। তার মধ্যে আমার কাছে খোলতে পারার মতো একটি বিষয় ছিল, হাইওয়ের পাশে সারি সারি মানুষের মাছ ধরার লাইন। ঈদের আনন্দের মতো এটা অত্যন্ত চোখে পড়ার বিষয়।
জাল দিয়ে সবাই একসঙ্গে 20 জন 25 জন দাঁড়িয়ে জাল ফেলছে আর মাছ ধরছে। এটি আমার কাছে মনে হচ্ছে একটি ব্যতিক্রম একটি বিষয়। তারপরে আমি যখন অনেক কষ্ট করে ঢাকা থেকে 4 থেকে 5.5 ঘন্টা পরে যার তীব্র যানজটে যখন আমি সোনাগাজীর ডাক বাংলো মোড়ে পৌঁছলাম, আমি পৌঁছে দেখলাম আমাদের ট্রাকটি যাওয়ার আগে আরো কয়েকটি ট্রাক, ত্রাণের ট্রাক ওখানে উপস্থিত ছিল। কিন্তু অত্যন্ত বেদনাদায়ক বিষয় ছিল, ওই ডাক বাংলো মোড় থেকে আমরা একটা মেসেজ পেয়েছিলাম আমাদের এলাকার বনশ্রী থেকে আমাদের একটা মেসেজ দিয়েছিল যে সোনাগাজীর সফরপুর মাদ্রাসায় 500 থেকে 600 লোকের কেউ কোনো খাবার পায় নাই। আমরা ব্যক্তিগতভাবে আমরাও চেষ্টা করেছিলাম ওই মানুষগুলোর কাছে কিভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা সেখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা ওখানে আসলে আমরা হাঁটুর উপরে পানি আমরা দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ চেষ্টা করেছি কোনো নৌকা বা কোনো ট্রান্সপোর্ট জোগাড় করার জন্য। আমরা তখনও পারি নাই, কারণ ডাক বাংলো থেকে সফরপুর মাদ্রাসা 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা হবে, মাঝখানে কোমরের চাইতেও বেশি পানি, এই জন্য কোনো রকম কোনো ট্রাক বা অন্য কিছু যায় নাই। কিন্তু তার মধ্যে আমার মধ্যে কয়েকটা জিনিস খুব চোখে পড়েছে, সেটি হচ্ছে আমরা যখন ওখানে পৌঁছলাম ট্রাক যারা নিয়ে গেছে তার মধ্যে ছাত্রদের একটা উল্লেখযোগ্য অংশ অনেকগুলো বড় ট্রাক নিয়ে গেছে। তারা একদম ভিতরে যেতে পারে নাই, কিন্তু স্থানীয়ভাবে অনেক টাকা দিয়ে ট্রাক্টর জোগাড় করে ভ্যান গাড়ির উপর তেলের ড্রাম দিয়ে তার উপর ডেকোরেটরের টেবিলের উপর অংশ দিয়ে বেঁধে অনেক কষ্ট করে যারা কাছাকাছি যতগুলো ত্রাণ শিবির আছে তারা ওইখানে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি, এই কয়েকজন ছাত্রদেরকে আমরা দেখেছি বা আমরা দেখেছি তারা ত্রাণ শিবিরে গিয়ে যখন দেখেছে তারা পর্যাপ্ত ত্রাণ পেয়েছে, তারা আবার ত্রাণ ফিরিয়ে নিয়ে এসেছে, আবার 4 থেকে 5 ঘন্টার পরে ওই ত্রাণ শিবিরে ত্রাণ দিয়েছে। যত জায়গায় গিয়েছি আমরা রাস্তায় রাস্তায় মানুষের স্বতঃস্ফূর্ততা আসলে আমার চোখে পড়েছে। এই মানুষের স্বতঃস্ফূর্ততা এবং এই যে ছাত্র সমাজের দেশপ্রেম, এটি একটি সত্যি অতুলনীয়। এই যে ছাত্ররা, যে ছাত্রগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো, তাদের বাবা মারা হয়তো রাতের বেলা এসি ছেড়ে ঘুমাতো, যেই ছাত্রদেরকে আমরা দেখতাম, আমরা বলতাম সারা তারা ফেসবুক নিয়ে পাগল থাকে, সেই ছাত্রদেরকে আমি দেখেছি 4 থেকে 5 ঘন্টা তীব্র যানজটের মধ্যে থেকে নিজেদের এই দুর্বিষহ কষ্ট সরকে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এই অমূল্য ভালোবাসা সত্যিকার অর্থে যদি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি এবং তাদেরকে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে অবশ্যই হীরের খনির বাংলাদেশ পরিণত হবে। আমি সরকারের কাছে আহ্বান করব, এই ত্রাণ আমার কাছে মনে হয়েছে এই যে আজকের বন্যা পরিস্থিতিতে সরকারের কিছুটা সমন্বয়হীনতার অভাব ছিল। ত্রাণ গ্রহণ এবং বিতরণে আমি দেখেছি গিয়েছে সেনাবাহিনীর প্রধান গিয়েছে, কিন্তু আরো প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকারের আরো কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। বিশেষ করে এই যে জায়গাগুলোতে যেহেতু সেনাবাহিনীর কথা না বললেই নয়, অত্যন্ত পরিশ্রম করে তারা চেষ্টা করেছেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে নৌকা এবং ছোট ছোট নৌকা বা ট্রান্সপোর্ট যদি আমরা জোগাড় করতে পারতাম, তাহলে অনেক মানুষরা যারা আসলে পরিবারের সবাইকে চলে যেতে, কিন্তু কয়েকজন মানুষ ওই বাড়িটাকে পাহারা দেওয়ার জন্য কিংবা বাড়িতে থেকে গিয়েছিল, প্রত্যেকটা ওই মানুষের কাছে খাদ্যগুলো পৌঁছে দেওয়া যেত। এরকম আরো অনেকগুলো কর্মসূচি হয়তো এবি পার্টি হিসাবে আমরা রাজনৈতিক একটি দল, আমরা এই দল হিসাবে আমরা চাই, আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, আমরা প্রতিটা কর্মসূচিতে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। আমরা চাই স্বতঃস্ফূর্ত জনগণ সে যেভাবে বন্যার্ত মানুষের জন্য এগিয়ে এসেছে দেশ গড়ার জন্য, সত্যিকারে একটি সমৃদ্ধশীল দেশ গড়ার জন্য সবাই এগিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জি, অনেক সময় হয়ে গিয়েছে। আমরা আপনাদের মাধ্যমে কয়েকটি বিষয় আমি ওভারঅল বলছি, যেহেতু আমি নিজেও উপদ্রুত এলাকায় গিয়েছি। আমি দেখেছি যে যেমন ধরেন আমরা যে কয়েকটি সেন্টারে গিয়েছি, সেখানে প্রায় 2000 পরিবার আশ্রয় নিয়েছে। শিশু এবং নারীদের সংখ্যাটা বেশি। সেখানে স্কুলের বেঞ্চে তারা কখনো কোথাও কাঁথা অথবা কোথাও বেডশিট, কোথাও দেখেছি উইদাউট এনি
ক্লথস, তারা সেখানে শুয়েছে। তাদেরকে যখন জিজ্ঞেস করেছি যে আপনারা কি এখানে ঘুমাতে পারছেন, অবাক হয়েছি যে তারা সবাই খুব সন্তোষ প্রকাশ করেছে। বলছে না, আমরা ঘুমাতে পারছি। বলছে বাবা, এখানে যে আসছি এটাই তো খাবারের কথা জিজ্ঞেস করেছি। তারা বলছে শুকনো খাবার খেতে খেতে আমাদের একটু খারাপ লাগছিল, তো যেহেতু আপনাদের উদ্যোগে এখানে রান্না করা খাবারের ব্যবস্থা হয়েছে, তারা এটাতে খুবই খুশি হয়েছে। তো ওই স্কুল মাঠগুলোতে আমরা দেখলাম প্রচুর গরু, ছাগল এবং হাঁস মুরগি আছে। স্বেচ্ছাসেবকরা বলছিল যে আমাদেরকে রাত জেগে এখানে পাহারা দিতে হচ্ছে, কারণ যে কোনো সময় এখানে চুরি হতে পারে। কারণ এই যে একটা স্কুল ঘরের মধ্যে মেয়েরা ছেলেরা একসাথে থাকছে, এটা খুবই অসৌজন্য করার নাই। আমি দেখেছি প্রচুর ইয়াং মেয়েরা, বিশেষ করে আমরা যেখানে রোগীগুলো গিয়েছি সেখানে একটু সনাতন ধর্মের পরিবার বেশি ছিল, হিন্দু ধর্মের আরো বেশি ছিল। তো একটা জিনিস মনে হয়েছে যে স্বেচ্ছাসেবক রাজনৈতিক দল এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রতিনিধিরা তারা সেখানে ছিলেন, তারা খুবই সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন। কিন্তু সেখানে কোনো পুলিশ বা সেনাবাহিনীর যে একটা সিকিউরিটি দেওয়ার দরকার ছিল, সেই জিনিসটা অনুপস্থিত। এটা মনে হয় আমাদের অন্যান্য যারা গিয়েছে তারা সবাই এটা লক্ষ্য যে এই আশ্রয় কেন্দ্রগুলোর নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত অবস্থা ছিল না। আমরা যখন গত পরশুদিন রাতের বেলায় আমাদের কাছে খবর আসলো যে একটা আশ্রয় কেন্দ্র, সেখানে বাইরে বোমা এবং গুলির আওয়াজ হচ্ছে। একটি আশ্রয় কেন্দ্র থেকে একজনকে বাইরে থেকে লোকেরা আসছে ধরে নিয়ে যাওয়ার জন্য। এটা রাজনৈতিক গন্ডগোল আর কি। সবাই খুব ভয় পাচ্ছিল যে আশ্রয় কেন্দ্রে ঢুকতে চাচ্ছে, কিন্তু ওখানকার স্বেচ্ছাসেবকরা ঢুকতে দিচ্ছেন না। তখন আমাদের পক্ষ থেকে আমাদের কর্নেল হেলালুদ্দিন ওখানে স্থানীয় সেনাবাহিনী ক্যাম্পে ফোন করেছেন। ফোন করার পরে প্রায় 1 ঘন্টা পরে সেখানে সেনাবাহিনী টহল গিয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে সেনাবাহিনীকে যেতে হচ্ছে, পুলিশ প্রশাসন ফুললি অ্যাবসেন্ট, সেখানে অনুপস্থিত। অথচ আমাদের এই ধরনের নিরাপত্তাহীনতার জন্য প্রয়োজন হলে আমরা প্রথমে পুলিশকে জানাই। আমার কাছে যেটা মনে হয়েছে যে নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু একটা নাজুক রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি, যে কোনো সময় যে কেউ এখানে স্যাবোটাজ করতে পারে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের এখানে যে কথাগুলো এসেছে, যেমন আমি নিজে একটা জানাজা পড়েছি, তো জিজ্ঞেস করলাম যে এটা এই যিনি মারা গিয়েছেন কোথায়, তো বললো যে একটা দূরের একটা আশ্রয়কেন্দ্রে মারা গেছে। তো এখানে কেন আনা হয়েছে, বলছে ওই এলাকায় পানি এত বেশি যে সেখানে কবর দেওয়ার জায়গা নেই। তাহলে দেখেন, এই যে মানুষ মারা যাচ্ছে আশ্রয় কেন্দ্রে বা মানুষ মারা যাচ্ছে উপদ্রুত এলাকায়, তাকে কোথায় দাফন করা হবে, টোটালটাই হচ্ছে সোশ্যাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে। সেখানে সরকারের যে একটা সমন্বয় থাকা দরকার, এই জায়গাটা অনেক গ্যাপ। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আমাদের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে আছেন একজন উপদেষ্টা, তার নাম জানেন আপনারা? জানেন কেউ? জানেন না। এই যে দেখেন, এটাও একটা আমাদের দুর্বলতা যে এই সময়ে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা যদি ভূমিকা রাখতেন, ফ্রিকোয়েন্টলি যদি মানুষের সামনে এসে মানুষকে উৎসাহ দিতেন, সাহস দিতেন বা অ্যাপিল করতেন, তাহলে আমরা সবাই কিন্তু জানতাম ওনার নাম। ওনার নাম হচ্ছেন ফারুকি আজম বীর বিক্রম বা বীর প্রতীক সম্ভবত। তো আমি যেটা বলছি সেটা আমি কাউকে খারাপ ভাবার জন্য বলছি না। আমাদের কাছে মনে হয়েছে এখন প্রত্যেকটা ইউনিয়ন কেন্দ্রিক একটা সমন্বিত প্রয়াস চালানো উচিত। সেখানে প্রশাসন থাকবে, রাজনৈতিক দলগুলো থাকবে, সেখানে ছাত্রদের প্রতিনিধিরা থাকবে, সেখানে এনজিও প্রতিনিধিরা থাকবে। তাহলে আমরা একটা প্রত্যেক ইউনিয়ন তো একটা ছোট সেন্টার, তাই না? দুর্ভাগ্য হচ্ছে ইউনিয়নগুলো বেশিরভাগ জায়গায় সেখানে যে একজন প্রশাসক দেওয়া হবে বা ওনার অ্যাবসেন্সে যে কেউ সেখানে দায়িত্ব পালন করবে, এই ধরনের কোনো ব্যবস্থাপনা নাই। তো এই জায়গাগুলো তো খুব কঠিন ব্যাপার নাই যে আমরা একবার ভিজিট করে আসলাম, আমাদের কাছে কিন্তু এখন
টোটাল ডাটা এবং অ্যানালাইসিস আমাদের কাছে আছে। আমরা এই কথাগুলো কাউকে তো পৌঁছাতে হবে, আমরা আপনাদের মাধ্যমে পৌঁছাচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে যে এটা সরকারের হাত অনেক বড় লম্বা। যেমন সেনাবাহিনীর সদস্যরা সেখানে যত বেশি তৎপর, কিন্তু নৌবাহিনী বা অন্যান্য যারা বাহিনী আছে তাদের তৎপরতাটা কম, প্রশাসনের তৎপরতাটা কম, পুলিশের তৎপরতাটা নেই বললেই চলে। গ্রাম কেন্দ্রিক আপনারা জানেন যে আনসার এবং ভিডিপির একটা বিরাট, সেখানে তাদেরকেও আমরা খুব বেশি অ্যাক্টিভ আমরা পাই নাই। তো এই জিনিসগুলো এখানে কিন্তু শেষ না। আপনারা জানেন যে এখন যখন পানি কমতে শুরু করেছে, আমি নিজে সেদিন একদিন পানিতে থাকার পর আমি দেখি আমার পাকে আমি চিনতে পারছি না, আমার পা সাদা হয়ে গেছে। আমি খুব অবাক হলাম যে আমি তো এমন কোনো খারাপ পানি দিয়ে হেঁটেছি আমার কাছে মনে হয় না, শুধু দাগনভূঞা একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে পানিগুলো বিষাক্ত। ওই পানি থেকে উঠে আসার পরে যখন আমরা তখন পা ধুয়ে ফেলেছি, কিন্তু আমাদের কাছে ভয় লাগছিল যে মনে হচ্ছে যেন আমাদের পাতে ইনফেকশন হতে পারে। পরে আমি যখন ঢাকায় আসার পর আমার পায়ের দিকে তাকিয়ে দেখলাম যে এটা আমার পা মনে হচ্ছে না আমার নিজের পাকে। তাহলে বুঝেন যারা আজকে এক সপ্তাহ ধরে এরকম পানি বের হতে পানি, হাঁটতে পানি, টয়লেটে যেতে পানি, এই ধরনের অবস্থার মধ্যে আসছে, তাদের জীবনটা কোথায় যাচ্ছে, তারা কি ধরনের একটা ভয়ানক পরিস্থিতি তাদের সামনে অপেক্ষা করছে। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমাদের সাথে যেহেতু ডক্টরস টিম ছিল, আমরা ইনস্ট্যান্টলি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমাদের নেতা সবাই বলেছে অভূতপূর্ব সাড়া আমাদের তরুণরা এবারে দেখিয়েছে, আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে। দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্নভাবে গিয়েছে। এখন দেখেন আমরা দেখছি যে 3টা ত্রাণ তহবিল কাজ করছে মেসিভ আকারে, বা 4টা। একটা হচ্ছে সেনাবাহিনীর একটা ত্রাণ তহবিল আছে, যেখানে আমরা আমাদের ত্রাণগুলো পৌঁছে দিয়েছি। আমাদের ত্রাণগুলো আমরা যতটুকু সংগ্রহ করেছি, কিছু আমরা নিজেরা বিলি করেছি, কিন্তু যেহেতু তাদের ডিস্ট্রিবিউশন প্রসেসটা প্রপারলি যেতে পারে। 2 নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা ত্রাণ তহবিল খোলা হয়েছে। 3 নম্বরে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের, এর বাইরে আসুন্না ফাউন্ডেশন সহ অনেকগুলো দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠান কাজ করছে। এর বাইরে বিএনপি, জামাত, আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল দেখেছি তাদেরকে আমি দেখেছি তারা ব্যাপকভাবে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছে। এখন কথা হচ্ছে এই তৎপরতার যে সাইজ, আমাদের কিন্তু বেশি জেলা, মানে আমাদের রাষ্ট্রের হিসাব করলে আমাদের মাত্র 4টা বা 5টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি প্রপারলি অ্যাসেস করতে পারি যে কার কি ক্ষতি হয়েছে, যেমন আমরা যে 2000 পরিবারকে রেগুলার আমরা রান্না করা খাবার দেওয়ার প্ল্যান করেছি বা কাজ করছি, তাদের যদি আমরা একটা তাদের ডাটা নিয়েছি যে এই 2000 পরিবারের তালিকা আমাদের কাছে আছে। এখন তাদের অ্যাসেসমেন্ট, তাদের কি কি লাগবে, তাদের বাড়িতে কি কি ক্ষতি, অনেকের বীজ লাগবে, তার জমি ফসল নষ্ট হয়ে গেছে, তাদের ট্রিটমেন্ট লাগবে, তাদের কি কি অসুবিধা এটা জানা, তাদের এখন চাল ডাল তেল লবণের সংকট আছে সেটা জানা, তাদের অনেকের চুলা নষ্ট হয়ে গেছে, অনেকে বলছে আমার তো আর চুলা নাই, চুলা লাগবে। এক একজনের এক একটা নিড, সেজন্য এই নিড অ্যাসেসমেন্ট করে নেক্সট টাইমে করা। আমরা অনুরোধ করছি যে আপনারা আর গুড়, চিড়া, শুকনা বিস্কিট খাবার আপাতত এটা বন্ধ রাখেন। এখন আপনাদেরকে তাদেরকে দিতে হবে তেল, নুন, মরিচ, যেটা অন্তত 2 মাস সে খেতে পড়তে পারে এরকমের একটা সাপোর্ট তাদেরকে দেওয়া দরকার। সেকেন্ড হচ্ছে তাদের ট্রিটমেন্ট, চিকিৎসার ব্যবস্থা করা। থার্ড হচ্ছে তাদের যে ঘরটা নষ্ট হয়ে গেছে সেই ঘরটাকে কোনো মতে থাকার উপযোগী করা। বেশিরভাগ ক্ষেত্রে সংকট হচ্ছে টয়লেটের, এবং এই টয়লেট ব্যবস্থাপনার কারণে আরও রোগ ব্যাধি আরও কী হবে, ছড়াবে। এরপরে আপনার তাদের যে ক্ষতিটা হয়েছে, গবাদি পশু হারিয়ে গেছে, কারো দোকান নষ্ট হয়ে গেছে, কারো বাচ্চা কাচ্চা হারিয়ে গেছে, মারা গেছে, এই ধরনের ফেলিউর বা স্যাড লসগুলো আছে। তো এই সমস্ত বিষয়ে আমরা বলবো যে সবাই মিলে আমাদেরকে পরবর্তী পুনর্বাসন কার্যক্রম, স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে হবে। সকল রাজনৈতিক দল, সকল দাতব্য প্রতিষ্ঠান, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করব, আর সরকারকে বলবো প্লিজ আর দেরি করবেন না, যা হয়েছে হয়েছে। আমরা জানি সরকার একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে,
অনেক কিছুর গ্যাপ আছে, কিন্তু এই জায়গায় আর ডিলে করা চলবে না। তাহলে কিন্তু অসন্তোষ বাড়বে, মানুষের কষ্ট প্রকট আকার ধারণ করবে, এবং পেটে যদি ভাত না থাকে, শরীরে যদি রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, তখন মানুষ কিন্তু বুঝবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে বলি, আমি সব জায়গায় এটা বলি, আমাদের মানে কষ্ট যখন আপনার নিজের শরীর এবং নিজের মন মগজে চলে আসে, তখন কিন্তু সেখানে কোনো রাজনীতি, সেখানে কোনো আদর্শ, সেখানে কোনো ধর্ম, সেখানে কিন্তু আর কাজ করে না। তখন মানুষ তার মনুষ্যত্বের জায়গায়, তার অধিকারের জায়গায়, প্রাপ্তির জায়গায় সে কিন্তু তখন প্রয়োজনে হিংস্র হয়ে ওঠে। তো এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের এই টোটাল ত্রাণ তৎপরতা, সেবামূলক